আজকাল তো পেপার পড়তে ইচ্ছে করে না, চারিদিকে খুন, আজে বাজে সব ঘটনা। জানি না কবে এই সমাজ সুস্থ হবে। আরে এখন কি আসতে পারে? কে আছে? পার্সেল? অদ্ভুত তো, পার্সেলটা কুরিয়ার থেকে দিয়ে গেল আর সাইনও নিল না। দেখে তো অনেক পুরনো বলে মনে হচ্ছে। কে পাঠাতে পারে এটা আমায়? কি আছে এর ভেতরে? এটা তো আঙুল দেখছি। কে পাঠাতে পারে এটা? জানি না এটা কার না কার আঙুল হবে। আমার তো এটা দেখেই ভয়ে হাত পা কাঁপছে। হতে পারে এই আঙ্গুলটা কোনো মহিলাদের হবে। মনে হচ্ছে পচেনি এটা। এর কারণ হলো কোনো কেমিক্যালে রাখা হয়েছে। এর ভেতরে কিছু কাগজ দেখছি। দেখো তো একটু। এখন তো শুধু আঙ্গুল পাঠালাম, যদি টাকা না পাই তো পরের বার এই লোকটার মাথা পাঠাবো। হুমকি দিয়েছে মানুষের মাথা কেটে পাঠাবে। মানুষের? তার মানে হলো এই আঙ্গুলটা কোনো মহিলার নয়, কোনো পুরুষের। ময়ূরী, তোমার বাড়ি থেকে কি কেউ কিডন্যাপ হয়েছে? কেউ কিডন্যাপ হয়নি স্যার, আমি তো একাই থাকি। আর আপনার স্বামী? ওনার মৃত্যু 5 বছর আগেই হয়েছে, হার্ট অ্যাটাক করে। ওনার মৃত্যুর পূর্বে কি ওনাকে কখনো কিডন্যাপ করা হয়েছিল? আগে না, কখনোই নয়। আর যখন ওনার মৃত্যু হয়েছিল তখন আঙুল সহ ওনার হাত ঠিকঠাক ছিল। তাহলে তোমাকে এই আঙ্গুলটা পাঠালো কে? এটাতে এতটাই ধুলো ময়লা লেগেছে যে নামটা তো প্রায় মুছেই গেছে। কোরিয়ারের স্ট্যাম্প আছে, তারিখ হলো জানুয়ারি 2011। 2011? 2 বছর আগে? 2 বছর আগে কাটা হয়েছিল আঙুলটা, আর এতদিন বাদে খোঁজ পাওয়া গেল। কিন্তু 2011 জানুয়ারিতে তো আমি এই বাড়িটায় থাকতামই না। এই বাড়িটা আমি 14 ফেব্রুয়ারি 2011-তে কিনেছিলাম। আচ্ছা, তোমার আগে এই বাড়িতে কে থাকতো? বাড়ির পুরনো মালিক কে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু যেই লোকটা এসেছিল সে সঞ্জয় নামের কোনো ব্রোকার ছিল। ওর মাধ্যমেই আমি এই বাড়িটা পেয়েছি। আচ্ছা, তাহলে এসব চক্কর সঞ্জয়ের নয় তো? হতে পারে। কোথায় পাওয়া যাবে এই সঞ্জয়কে? তুমি কি ওর ব্যাপারে কিছু জানো? হ্যাঁ স্যার, মীরানগরে। মীরানগর? ওখান থেকে ওকে তুলে নিয়ে আসতে হবে, মীরানগর থেকে। আর এই কোরিয়ার কোম্পানি, এর তো কানটা ধরতে হবে। কোন রকম চেক না করেই একটা কাটা আঙ্গুল পাঠায়? একজন মানুষের কাটা আঙ্গুল পাঠানো হয়েছে আপনার পার্সেলে। পার্সেলে মানুষের কাটা আঙুল? তাও আবার আসল আঙুল স্যার? হ্যাঁ, আসল আঙ্গুল। আর ওই পার্সেল এসেছে আপনার কুরিয়ারের মাধ্যমে। এটা কি করে সম্ভব হবে স্যার? আমরা তো সব পার্সেল চেক করে নি। পার্সেলটা যদি আপনি চেক করে নিতেন তাহলে আপনার আঙ্গুলটা চোখে পড়তো না, আর সেটাও 2 বছরের পুরনো। 2 বছর আগে? হ্যাঁ, 13 জানুয়ারি 2011 ডেট লেখা আছে ওই পার্সেলে। মানেটা হলো আঙুলটা 2 বছরের পুরনো ছিল? হ্যাঁ, আঙ্গুলটা 2 বছরের পুরনো, কিন্তু আজ এই ঠিকানায় পৌঁছেছে। স্যার এইসব যে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। সবকিছু বুঝতে পেরে যাবেন। 2 বছর ধরে এই পার্সেলটাকে কোথায় লুকিয়ে রেখেছিলেন আপনারা? স্যার, পার্সেলে যিনি পাঠিয়েছেন তার কি নাম লেখা আছে? যিনি পাঠিয়েছিলেন তার নামটা মুছে গেছে বলেই আপনার কাছে এসেছি। আপনি রেকর্ড চেক করুন আর বলুন আসল ব্যাপারটা কি। স্যার, রেকর্ড চেক করবার আগে আমি একটা কথা আপনাকে বলে দিতে চাই যে আমরা শুধু 8 মাসের জন্য রেকর্ডটা রেখে দিই। মাত্র 8 মাসের রেকর্ড? হ্যাঁ স্যার। 8 মাসের হোক আর 10 মাসের, এসব বাদ দিন। এবার বলুন এই পার্সেলটা তিলকনগরে কে নিয়ে গিয়েছিল? স্যার, তিলকনগর তো মোহন। মোহন, কোথায় যাচ্ছ? এদিকে এদিকে।
তুই নিয়ে গেছিলি এই পার্সেলটা? হ্যাঁ স্যার, কিন্তু আমি কিছু করিনি স্যার। আমি সত্যি জানতাম না যে ওই পার্সেলটার মধ্যে কাটা আঙুল থাকবে। সত্যি যদি জানতাম তাহলে ওই পার্সেলটাকে ওই বাড়িটার বাইরে রাখতামই না। আর 2 বছর ধরে এই পার্সেলটা কোথায় লুকিয়ে রেখেছিলি এবার সেটা বলে ফেল আমাদের। আসলে আজ সকালে আরে মোহন, নিচের পার্সেলটা সরিয়ে ওটা উপরে তুলে দাও। হ্যাঁ সরাচ্ছি। এই হলো পার্সেল। আরে এটা আবার কি? এটা কার পার্সেল? এটাতে তো ধুলো একেবারে ভরে রয়েছে। হ্যাঁ, খুব ধুলো পড়েছে। জানি না কতদিন ধরে নিচে পড়ে রয়েছে। আমার মনে হয় এটার ব্যাপারে বসকে বলা উচিত। আরে না না, বসকে বললে আমরা সবাই ফেঁসে যাব। হতে পারে কারোর দরকারি জিনিস। বরং একটা কাজ করি, এটা পৌঁছে দিই। ঠিক আছে। কে কে দিতে এসেছিল এই পার্সেলটা এখানে? সব চুপ করে গেল, মুখে কুলু পেটে দিয়েছে সব। এটা সিসিটিভি ক্যামেরা। এই ক্যামেরা চালু আছে? হ্যাঁ স্যার। 2 বছর আগেও চালু ছিল? হ্যাঁ স্যার। 13 জানুয়ারি 2011 ফুটে চেক করতে হবে আমাদের। আর ভুলেও এটা বলবেন না যে ওই রেকর্ডের মতো এটাও মাত্র 8 মাসেরই পাওয়া যাবে। না না স্যার, ফুটেজ আছে। আসুন আমি আপনাদের দেখাচ্ছি। চোখ বন্ধ করে বাড়িটা নিয়ে নাও, বৌদি ভীষণ খুশি হবেন। আচ্ছা, এই বাড়ির মতন আরেকটা বাড়ি পাবে না। না 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 না, খুব সাবধানের কাছ থেকে বাড়ি কিনবেন, কারণ এনার বিক্রি বাড়িতে কোরিয়ারের লোক কাটা আঙ্গুল পাঠায়, তাই না? কাটা আঙুল? বসুন 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 আপনি। আমি ঘর দেখাই, কাটা আঙ্গুল দেখাই না। 13/26 বসন্ত মার্গ, তিলকনগর। এই বাড়িটা আপনি বিক্রি করেছেন তো? আমি অনেক বাড়ি দেখিয়েছি, সেগুলো কি করে মনে রাখবো? ফেব্রুয়ারি 2011-তে ওই বাড়িটা আপনি কোনো ময়ূরীকে বিক্রি করেছেন। আপনি বাড়ি কিনবেন নাকি? আমি কি ওর সাথে কথা বলতে পারি? আপনি প্রথমে আমাদের সঙ্গে কথা বলুন। আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? আগে হ্যাঁ, সিআইডি। সিআইডি? আমি যাচ্ছি। আরে দাঁড়ান একটু। আপনি আমাদের কথা শুনুন। এটা বলুন যে ময়ূরীর আগে এই বাড়িটা কার নামে ছিল? এই বাড়িটা মিতালি আর রণবীরের নামে ছিল। মিতালি আর রণবীর? তাহলে কি ওরা এই ফ্ল্যাটটা বিক্রি করেছে? হ্যাঁ। কেন? আসলে কি হয়েছে, হঠাৎ একদিন এলো আর বলল যে ওদের পয়সার খুব দরকার, এই জন্য আমি বিক্রি করে দিয়েছি। মিতালি আর রণবীরের এত কিসের টাকা পয়সার প্রয়োজন হয়ে পড়লো যে বাড়িটা বিক্রি করতে হলো? সেটাই তো। একটা কথা বলুন, এই বাড়িটা বিক্রি করার জন্য কি এরা দুজনেই এসেছিল, মিতালি আর রণবীর? রণবীর আসেনি স্যার। রণবীর আসেনি? তাহলে শুধু মিতালিই এখানে এসেছিল? আসলে ব্যাপারটা ছিল কি, রণবীর শহরের বাইরে ছিল আর মিতালি একলা এসেই সব কাগজপত্রে সই করে দিয়েছিল। সব কাগজেই মিতালি সই করেছিল। আচ্ছা এটা বলুন যে মিতালির মুখ থেকে অদ্ভুত কিছু শুনেছিলেন? কোনো কিছু? না স্যার। না মানে এই প্রশ্ন করছে, তার মানে হলো যে মিতালি যখন বাড়ি বিক্রি করতে এসেছিল খুব টেন্স মনে হচ্ছিল, হ্যাঁ স্যার, এত ভালো একটা বাড়ি বেচে দিতে হচ্ছে, সেই মানুষ তো একটু চিন্তিত আর দুঃখ পাবেই। হ্যাঁ সেটা তো হয়েই থাকে। এবার বলুন, আপনি কি এটা জানেন এখন মিতালি কোথায় আছে? হ্যাঁ স্যার জানি, কমল অ্যাপার্টমেন্ট। ওই বাড়িটা হয়তো আমি দিয়েছি। কমল অ্যাপার্টমেন্টস? থ্যাংক ইউ সঞ্জয় বাবু। কমল অ্যাপার্টমেন্টস। স্যার, আমাদের কুরিয়ার কোম্পানিতে তালা পড়ে যাবে না তো স্যার? কাজটা তো তালা ঝোলানোর মতোই। আগে ফুটেজ দেখান। ইয়েস স্যার। এটা তো সেই পার্সেলটা। পজ করুন। ও তুমি নিয়েছিলে সেই পার্সেলটা। কি নাম তোমার? স্যার কুনাল। কেন পার্সেল নিয়েছিলে? আমি কিচ্ছু করিনি। এই ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে ওই মেয়েটির থেকে টাকাও নিয়েছিলে তুমি। আমাকে ক্ষমা করে দিন স্যার, টাকার দরকার ছিল স্যার। টাকার জন্য আমাদের কোম্পানি বিক্রি করে দিবি? এদিকে আয়। ফ্রেডি, ওকে নিয়ে এসো। চল। এই দেখ,
এই মেয়েটি কে? স্যার আমি চিনি না। আগে কখনো দেখেছিস? না স্যার। জানিস না, চিনিস না, আর তার থেকে টাকা নিয়ে নিলি? হ্যাঁ, তোকে এর শাস্তি পেতেই হবে, বুঝতে পেরেছিস? আপনি এই মেয়েটার উপর জুম করুন তো। স্যার। ও রেডি? এই মেয়েটির নখ দেখেছো তুমি? আচ্ছা, আমি তোমায় একটা ইমেল পাঠাচ্ছি যাতে আমাদের সব ক্লায়েন্টের নাম আর নাম্বার আছে। গত বছর আমাদের কোন ক্লায়েন্টের থেকে কত প্রফিট হয়েছে তার সব ডিটেলস আমায় ইমেল করো। আচ্ছা, গেটেতে কেউ দাঁড়িয়ে আছে, আমি তোমায় পরে কল করছি। এ কি আপনারা? আমি আপনাদের ঠিক চিনতে পারলাম না। কিন্তু আমরা আপনাকে চিনেছি। আপনি মিতালি না? হ্যাঁ, আমি তো মিতালি, কিন্তু আপনারা আমার নাম। আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? সেই সিআইডি যারা অপরাধীদের ধরে শাস্তি দেয়? আপাতত তো আমরা সেই সিআইডিরই কথা শুনেছি। অন্য কোনো সিআইডিও আছে নাকি? ক্ষমা করবেন, কখনো ভাবিনি যে আমাকে সিআইডির সামনেও দাঁড়াতে হবে, তাই কনফিউজড হয়ে যায়। মিতালি দেবী, তারাই শুধু ঘাবড়ে যায় যারা কোনো অপরাধ করে থাকে। অপরাধ? আর আমি? আমি কি অপরাধ করলাম? আপনি যদি কোনো অপরাধ না করে থাকেন তাহলে আপনি কোনো কিছু লুকোচ্ছেন। আমি কি লুকোবো আপনাদেরকে? 2 বছর আগে আপনার স্বামী কিডন্যাপ হয়েছিল। আপনি এই কথাটা পুলিশকে জানাননি কেন? আমার হাজবেন্ড কিডন্যাপড হয়েছিল? এসব আপনারা কি বলছেন? ভগবান না করুক রণবীরের সাথে যেন এমন না হয়। কি হয়েছে মিতালি? কার সঙ্গে কথা বলছো? রণবীর, এনারা সিআইডি থেকে এসেছেন। সিআইডি? হ্যাঁ, আর এনারা বলছেন যে তুমি 2 বছর আগে কিডন্যাপড হয়েছিলে। 2 বছর আগে আমাকে কিডন্যাপ করা হয়েছিল আর আমি জানি না? স্যার, সকাল সকাল কি বোকা বানানোর জন্য আর কাউকে পাননি? এখানে কোনো মজা করতে আসিনি আমরা, বুঝেছেন আপনি? 13/26 বসন্ত মার্গ, তিলকনগর, ওই অ্যাড্রেসেই আপনারা তো ছিলেন 2 বছর আগে। স্যার, ওটা আমাদের পুরনো বাড়ি ছিল, তা তার সাথে কি সম্পর্ক? 2 বছর আগে আপনার ওই বাড়িতেই একটা পার্সেল পাঠানো হয়েছিল। আপনি জানেন ওই পার্সেলে কি ছিল? কি? একটা কাটা আঙ্গুলের টুকরো। কাটা আঙুল? হ্যাঁ, একটা কাটা আঙ্গুল, আর তার সঙ্গে একটা হুমকি দেওয়া চিঠি, যাতে লেখা ছিল যে এই কিডন্যাপারদের যদি তোমরা টাকা না দাও তোমাদের প্রাণ চলে যাবে। আমার সমস্ত আঙুল সব ঠিকঠাকই আছে স্যার। এই দেখুন স্যার, আপনাদের নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে স্যার। ওই পার্সেলটা অন্য কারোর হবে স্যার। রণবীর বাবু, যদি পার্সেলটা অন্য কারোর হয়ে থাকে তাহলে ওই বাড়িতে কেন পৌঁছলো? আপনাদের পুরনো বাড়ির অ্যাড্রেসে? ওতে আমাদের দুজনের মধ্যে কারোর নাম আছে কি? পার্সেল 2 বছর পুরনো ছিল, সেই জন্য ওর ওপর থেকে নামটা উঠে গেছে। তো ওখানে তো অন্য কারোরও নাম থাকতে পারতো। আর আপনারা 2011-র পার্সেলের কথা 2013-তে কেন বলছেন? সেটা এই কারণে, কারণ পার্সেলটা আজকে পৌঁছেছে আপনাদের পুরনো বাড়িতে। কি? 2 বছর আগেকার পার্সেল আজকে এসেছে? তা স্যার, আপনারা কুরিয়ারের লোকদের জিজ্ঞেস করুন না যে পার্সেলটা আজকে কেন এসেছে, আর কে পাঠিয়েছে, কার জন্য পাঠিয়েছে। সেটা তো আমরা জেনেই নেব কোরিয়ার কোম্পানির কাছে। কিন্তু একটা কথা বলুন, ওই বাড়িটা আপনারা কেন বিক্রি করেছিলেন? স্যার, আপনি কি বলতে চাইছেন? এই অপরাধে আমরাও যুক্ত? আপনি এর সাথে যুক্ত আছেন কিনা এটা তো তখনই জানতে পারবো না, যখন আপনি আমাদের প্রশ্নের উত্তর ঠিক ঠিক দেবেন। স্যার, আমার বিজনেসে লস হয়েছিল, সেই জন্যই আমরা ওই বাড়িটা বিক্রি করে দিই, যাতে লোনটা শোধ করতে পারি। তাই জন্য আমাদের এই বাড়িতে এসে থাকতে ও হয়। সচিন, মানে এই বেচারিরা ব্যবসায় এতটাই লস খেয়েছেন যার জন্য এই বেচারি দুজন এই ছোট্ট বাড়িতে থাকতে শুরু করেছেন, তাই না? এই ছোট বাড়িতে। ওটা আসলে আচ্ছা রণবীর বাবু, আপনি কিসের বিজনেস করেন? স্যার, আমার ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস, আর যখন থেকে আমরা এই বাড়িতে এসেছি সেটা ভগবানের দয়াতে ভালোই চলছে, তার জন্য। লাকি বাড়ি, তাই না? লাকি বাড়ি। ইয়েস স্যার। আচ্ছা মিতালি দেবী, আপনি কি কাজ করেন? আসলে আমি RM কল সেন্টারের বস লাস্ট 3 বছর ধরে। কল সেন্টারের বস এই মিতালি দেবী গত 3 বছর ধরে? দারুণ ব্যাপার। ঠিক আছে, আর আপনাদের তো প্রয়োজন আমাদের পড়বেই, আবার দেখাও হবে আপনাদের সাথে।
স্যার এই রণবীর মিথ্যে বলছে না তো? কাঁটা আঙ্গুলের কথাটা ওকে কিছু বলতে না বলতেই ও আগেই হাত তুলে দিল। রণবীর কিছু জানে নিশ্চয়ই, আর সেই জন্যই বোধহয় ওকে কিডন্যাপ করা হয়েছে। আর যেখানে ওকে লুকিয়ে রাখা হয়েছিল সেখান থেকে কোনোভাবে কারোর আঙুল কেটে পাঠিয়ে দিয়েছে। আর যখন পুরো ব্যাপারটা ঠান্ডা হয়ে গেল, তারপরেই এই হাজবেন্ড ওয়াইফ রণবীর আর মিতালি ওদের বাড়িটা বিক্রি করলো। আর তারপর যার আঙুলটা কেটে পাঠানো হয়েছিল এরা নিশ্চয়ই ওর বাড়ি থেকে মুক্তিপণের টাকাও চেয়েছিল। কিডন্যাপ যখন করেছিল টাকা নিশ্চয়ই চেয়েছিল। এরা দুজন কিছু না কিছু জানে। আসলে এরা ভাবতে পারেনি যে 2 বছর বাদে পার্সেলটা হঠাৎ আমাদের হাতে পড়বে। ওই পার্সেলটা ময়ূরীর বাড়িতে একটা মেয়ে পাঠিয়েছিল দয়া। তার মানে কিডন্যাপ করেছিল কোনো মহিলা? হ্যাঁ, সিসিটিভি ক্যামেরার ফুটেজে ওই মেয়েটার মুখটা তো দেখতে পেলাম না, কিন্তু ওর হাতটা দেখতে পেয়েছি। আর ওর নখগুলো খুবই ইন্টারেস্টিং ছিল। কি এমন ছিল ওর নখে? নখগুলো খুব সাজানো গোছানো ছিল, নখগুলোতে নেইল আর্ট করা ছিল। নেইল আর্ট? হ্যাঁ স্যার, রং বেরঙের নেল আর্ট, লাল আর সবুজ রং লাগিয়ে রেখেছিল নিজের নখে, আর তার উপর সাদা রঙের ডিজাইন করা ছিল। স্যার মিতালির নখেও কিন্তু নেল আর্ট আছে। তাহলে এসব মিতালি আর রণবীরের চক্কর নয় তো? টাকার কেলেঙ্কারি? কিন্তু আঙুলটা তো আসল। কোনো জীবিত সজ্ঞান লোকের আঙুল কাটা হয়েছে। জানে না এখনো সে বেঁচে আছে কিনা। 2 বছর পর, তবুও দেখতে তো হবেই। শ্রেয়া, একটা কাজ করো, এই মিতালি শ্যামনগরে থাকে, খোঁজ নিয়ে দেখো 2 বছর আগে শ্যামনগরে কেউ কিডন্যাপ হয়েছিল কিনা। স্যার এই পার্সেল যেই বাড়িটাতে এসেছিল সেখানে একটা মেয়ে থাকে, ময়ূরী। যারা আগে ওই বাড়িতে থাকতো সেখানেও একটি মেয়ে ছিল, মিতালি। আর ওই মিতালি নিজের নখের ওপর নেইল আর্ট করিয়েছিল। আর যেই পার্সেলটা পাঠিয়েছে সেও একজন মহিলাই, আর তার নখের উপরেও নেইল আর্ট করানো আছে। আর এই যে এই লোকটা রণবীর, ওর সব আঙুলই ঠিক আছে। স্যার, স্যার পেয়ে গেছি। 2 বছর আগে শ্যামনগর থেকে রিতেন নামের একটা লোক উধাও হয়েছিল। রিতেন? আচ্ছা, তাহলে এটা সেই রিতেন নয় তো যার আঙুল কাটা হয়েছিল? এই রিতেনের বাড়ির লোকদের সাথে দেখা করা যাক। হ্যাঁ বলুন। এটা রিতেনের বাড়ি তো? আগে হ্যাঁ, কিন্তু উনি তো এখানে নেই। আমরা জানি 2 বছর আগে। আপনারা জানেন? আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। এসিপি প্রদ্যুমান নাম আমার। ও সিআইডি থেকে? স্যার, আমার নাম স্নিগ্ধা, রিতেনের স্ত্রী। স্যার, রিতেনের ব্যাপারে কিছু জানা গেল? স্নিগ্ধা, সরি, কিন্তু রিতেনের ব্যাপারে আমরা এখনো কিছু জানতে পারিনি। হ্যাঁ, একটা আঙ্গুল পেয়েছি আমরা। আমি বলতে চাইছি কোনো পুরুষ মানুষের কাটা আঙ্গুল। কাটা আঙুল? আগে আচ্ছা, ওই কাটা আঙুলটা রিতেনের নয় তো? দেখুন স্নিগ্ধা দেবী, আমরা এখনই এটা জানতে পারিনি যে ওই কাটা আঙুলটা আদৌ রিতেন বাবুর কিনা। আর কেউ ওই কাটা আঙ্গুলটা 13/26 বসন্ত মার্গ তিলকনগরে পাঠিয়েছিল। 13/26 বসন্ত মার্গ? কিন্তু এর সাথে রিতেনের কি রিলেশন? ওই অ্যাড্রেসে মিতালি আর রণবীর এরা দুজনে থাকতো। আপনি কি এদের দুজনকে চেনেন, নাকি আপনি কখনো এদের দুজনের নাম শুনেছেন? আপনি ওই মিতালি কুমারের কথা বলছেন না তো? হ্যাঁ, সেই মিতালি কুমার। মিতালি কুমার তো রিতেনের বস। রিতেন ওনারই কল সেন্টারে কাজ করতো। রিতেন মিতালির সঙ্গে কাজ করতো, আর মিতালি রিতেনের বস ছিল? একদমই তাই। হ্যাঁ সালুকে। আচ্ছা, ও ঠিক আছে, কোনো ব্যাপার না। থ্যাংক ইউ। আমি একটু পরে তোমাকে ফোন করছি। ওকে। স্নিগ্ধা আমাদের ফরেন্সিক ল্যাব থেকে ফোন করেছিল। ওই যে কাটা আঙ্গুলটা, ওই আঙ্গুলটা যে পুরুষের, ও ডায়াবেটিসের রোগী ছিল। ডায়াবেটিস? হ্যাঁ, ডায়াবেটিস। হে ভগবান, তার মানে ওই আঙুলটা রিতেনেরই। হ্যাঁ, তার মানে রিতেনের ডায়াবেটিস ছিল। যদি ওই কাটা আঙ্গুলটা রিতেনের হয়ে থাকে, তাহলে ওটা মিতালির পুরনো অ্যাড্রেসে কেন পৌঁছলো? এই মিতালিকে অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। কমিউনিকেশন। যখনই তোমরা নিজের ক্লায়েন্টের সাথে ফোনে কথা বলবে, তখন ওনারা যেন তোমাদের সব কথা বুঝতে পারেন। কমিউনিকেশনই সবকিছু। এবার আমাকে কে বলবে কমিউনিকেশনের মানেটা কি? ম্যাম,
কমিউনিকেশনের মানে একে অপরের সাথে কথা বলা। ভুল। কথা বলা মানে কনভারসেশন। কমিউনিকেশনটা কাকে বলে? কে বলবে? ম্যাম কমিউনিকেশন মানে হলো সত্যি কথা বলা। কমিউনিকেশন মানে হলো সত্যি কথা বলা, পুরো সত্যি, কোনো দ্বিধা ছাড়াই। তাই তো মিতালি দেবী? আপনারা আবার? হোয়াট আ সারপ্রাইজ! কেন এসেছেন? আমাদের এখানে আসার কারণটা আপনি সবার সামনেই শুনতে চান নাকি? তোমরা প্লিজ যাও। স্যার, জানতে পারলেন ওই আঙুলটা কার ছিল? হ্যাঁ, ওই আঙুলটা রিতেনের ছিল। রিতেনের। রিতেন? সে আবার কে? রিতেন? সে আবার কে? রিতেনকে আপনি চেনেন না? না তো। মুখটা তো তোমার মনে আছে। হ্যাঁ হ্যাঁ, পেট্রিক একটু দেখাও তো। এবার কিছু মনে পড়ছে কি? না, মনে পড়ছে না? ঠিক আছে, আমি মনে করাচ্ছি। এ সেই রিতেন যে 2 বছর আগে এখানেই কাজ করত, এই কল সেন্টারে তোমার সঙ্গে। হ্যাঁ 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 স্যার, এবার মনে পড়েছে আমার। তাই আমি ভাবছিলাম এই চেহারাটা এত চেনা পরিচিত লাগছে কেন। হ্যাঁ রাইট, এ তো আমাদের অফিসে কাজ করতো। দেখুন কি তাড়াতাড়ি মনে পড়ে গেল স্যার। মিতালি ম্যাডাম, বুঝলেন তো, একেই বলে কমিউনিকেশন। 2 বছর হয়ে গেছে ও অফিস ছেড়েছিল, তাই আমি ওর নাম আর মুখটা ভুলে গিয়েছিলাম। ওরই আঙুল ছিল ওটা? হ্যাঁ, ওকেই প্রথম কিডন্যাপ করা হয়, তারপরে ওর আঙ্গুল কাটা হয়, আর ওই আঙ্গুলটাকে পার্সেল করে কোরিয়ারের মাধ্যমে তোমার বাড়িতে পাঠানো হয় টাকার জন্য। টাকার জন্য? কিন্তু আঙুল তুমিই পাঠিয়েছিলে না? আমি? তুমি আর তোমার স্বামী রণবীর। স্যার, এটা আপনারা কি বলছেন? আমরা এরকম কাজ কেন করব? যে কোরিয়ার কোম্পানি থেকে পার্সেল করে পাঠানো হয়েছিল, ওই কোম্পানির সিসিটিভি ফুটেজে ক্লিয়ার দেখা যাচ্ছে যে মেয়েটা ওই আঙ্গুলটাকে পার্সেল করতে দিয়েছিল, ওই মেয়েটার আঙ্গুলের নখ তোমার আঙ্গুলের নখের মতনই, হুবহু তোমার নখের মতন, নেইল আর্ট করে। স্যার, এইরকম লোক তো না জানি আরো কত মেয়ের আছে। তার মানে এটা তো নয় যে এইসব কাজ আমি করেছি। আমি কখন বললাম এই সব কিছু তুমি করেছো? স্যার, এই রিতেনকে যেই কিডন্যাপ করে থাকুক না কেন, সে নিশ্চয়ই খুব বড় আনাড়ি। সেটা কিভাবে স্যার? তার কারণ যদি এই কিডন্যাপিংটা শুধুমাত্র টাকার জন্য করা হয়ে থাকে, তাহলে কোনো ধনী ব্যক্তিকে কিডন্যাপ করতে পারতো। রিতেন তো খুব বেশি হলে মাসে 50-60 হাজার টাকা রোজগার করতো। সেটাই তো স্যার, আমার মনে হয় এই মিতালি এখনো আমাদের থেকে কিছু লুকোচ্ছে। একটা কাজ করো, মিতালির ফোন রেকর্ডস বের করো 2011-র, যেদিন রিতেন মিসিং হয়েছিল, তখনই পুরো সত্যিটা বোঝা যাবে। ইয়েস স্যার। স্যার, আমি আপনাদের বারবার বলেছি এতে আমি জড়িত নই। তাহলে আপনারা আমায় ডেকে কেন বিরক্ত করছেন? মিতালি দেবী, আগে যখন মানুষ মিথ্যে কথা বলতো তখন কখনো কখনো বেঁচেও যেত, কিন্তু এই ফোন রেকর্ডসগুলো একেবারে নাজেহাল করে দিচ্ছে। হ্যাঁ আগে হ্যাঁ, মিথ্যেবাদীদের নাজেহাল করছে। মিতালি, তুমি বলেছো যেদিন রিতেন নিখোঁজ হয়েছিল ওই দিন ও অফিসেই আসেনি, আর তুমি ওর সাথে দেখাই করনি। হ্যাঁ, এটাই সত্যি। মিথ্যে। যেদিন রিতেন নিখোঁজ হয়েছিল সেদিন তুমি ওর সাথে ফোনে 8 বার কথা বলেছিলে। 8 বার, ঠিক কি না? না না, এই ফোন রেকর্ডস মিথ্যে কথা বলছে। এর মধ্যে তোমার নাম্বার লেখা আছে। না, এই রেকর্ডস মিথ্যে। 8 বার ফোন করার পরে রিতেন তোমার বাড়িতে আসে। কে? না, হ্যাঁ, এসেছিল বাড়িতে, আর তারপরেই চিরকালের মতো উধাও হয়ে গেছে। এগুলো মিথ্যে। কোথায় পুঁতেছো ওর লাশটা? আমি জানি না রিতেন কোথায়। স্যার, এমনিতে মানবে না। 5 মিনিট এই মহিলার সঙ্গে আমায় একা থাকতে দিন, পুরো কেসটা এক্ষুনি সলভ হয়ে যাবে। আমি রিতেনকে কেন মারবো? আমি তোকে ভালোবাসতাম স্যার। রক্তের ভালোবাসা না ভালোবাসায় রক্ত? না স্যার, আমি আর রিতেন একে অপরকে কলেজের সময় থেকেই ভালোবাসতাম।
কিন্তু আমার বাড়ির লোকেরা আমার বিয়ে রণবীরের সাথে দিয়ে দেয়। আর রিতেন? ও স্নিগ্ধাকে বিয়ে করে নেয়। তারপর তারপর একদিন হঠাৎ রিতেন আমার কোম্পানিতেই চাকরি করতে আসে। আচ্ছা, পুরনো প্রেম আবার জেগে উঠেছিল। আর আমরা দুজন ভাবলাম যে আমরা দুজন দূরে কোথাও চলে যাব। কি দারুণ ব্যাপার, অনেকদিন বাদে দেখা পুরনো প্রেম জেগে উঠলো। হ্যাঁ, নতুন স্বপ্ন। আর এত তাড়াতাড়ি পালাবার কথাও ভাবলে? হ্যাঁ, একেই বলে অমর প্রেম। তারপরে কি হলো? রিতেন কি একাই পালিয়ে গেল? জানি না কি হলো স্যার। আমি বিকেল অবধি ওর জন্য ট্যাক্সি স্ট্যান্ডে ওয়েট করি, কিন্তু ও আসেনি। আর তারপর ফোনও অফ করে দেয়। আচ্ছা মিতালি, রিতেন যখন তোমার বাড়ি থেকে গেছে তখন ও কোথায় যাওয়ার জন্য বেরিয়েছিল? নিজের ব্যাংক যাওয়ার জন্য, সব টাকা বের করতে। বেশ ভালো গল্প এটা। মনে মনে বানাচ্ছ নাকি কাহিনীটা? আগে না স্যার, এটা কোনো কাহিনী নয়। রিতেন আমায় নিজে বলেছিল ও নিজের ব্যাংক অ্যাকাউন্টের সব টাকা তুলে নিয়ে আমাকে সব দেবে, আর আমিও আমার অ্যাকাউন্ট থেকে 25 লাখ টাকা তুলে ওকে দেব। আর আপনারা চাইলে আমার ব্যাংক অ্যাকাউন্টের সব ডিটেলস জানতে পারেন। 25 লাখ রিতেনকে দিয়েছিলে? হ্যাঁ স্যার। রিতেনও গেল আর টাকাও? স্যার, টাকা যাওয়ার অতটাও দুঃখ নয় যতটা রিতেনের নিখোঁজ হওয়ার দুঃখ। কোন ব্যাংকে গিয়েছিল রিতেন টাকা তোলার জন্য? ডিকেএল ব্যাংক। ডিকেএল ব্যাংক। ডিকেএল ব্যাংক। আসুন স্যার, আমি আপনাদেরই অপেক্ষা করছিলাম। স্যার, আসলে কথাটা হচ্ছে, আপনি যে কথাটা আমাদের ফোনে বলেছিলেন ওর মধ্যে একটু গন্ডগোল আছে স্যার। গন্ডগোল আছে? রিতেন তার নিজের অ্যাকাউন্ট থেকে 10 জানুয়ারি 2011-তে টাকা তুলেছিল তো? স্যার, শুধু 10 জানুয়ারি নয়, 2011 জানুয়ারির পুরো মাসে রিতেন একবারও এই অ্যাকাউন্ট থেকে টাকা তুলেনি। তার মানে রিতেন মিতালির বাড়ি থেকে ওর টাকা নিয়ে তো বেরিয়েছিল, যখন নিজের টাকা বার করতে হবে তখন গায়েব। স্যার, আমার মনে হয় না ও নিরুদ্দেশ হয়েছে, কারণ গত বছর 15 জুলাই 2012-তে এই অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে। 15 জুলাই 2012? আগে হ্যাঁ। কত টাকা তুলেছিল? পুরো 3 লাখ স্যার। 3 লাখ টাকা? আর এই পুরো টাকাটা রিতেনই তুলেছিল তো? স্যার, সেটা জানি না, কিন্তু এখান থেকে টাকা তোলা হয়নি। তাহলে কোথা থেকে তুলবে? স্যার, আমাদের পুনা ব্রাঞ্চ থেকে টাকা তোলা হয়েছে। পুনের ব্রাঞ্চ থেকে? ইয়েস স্যার। তাহলে এই কেসটা পুনে পর্যন্ত পৌঁছেছিল। তার মানে স্যার এই রিতেন পুনেতে লুকিয়ে বসে আছে। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন সারিকা। আচ্ছা, ও ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। হ্যাঁ, ডক্টর সারিকা ওই পার্সেল থেকে অ্যাড্রেস বের করে নিয়েছে, আর ওই অ্যাড্রেস পুনের। পুনের? হ্যাঁ স্যার, টাকাও তোলা হয়েছে পুনে থেকে, আর ওই কাটা আঙুলটাও পুনে থেকে এসেছে। তাহলে পুনে যাওয়ার ব্যবস্থা করো। পুনে। টাকাটা নিতেন উইথড্রল করেনি, টাকাটা মিতালি নামের কেউ একজন উইথড্রল করেছে। কি? হ্যাঁ স্যার। এই টাকাগুলো মিতালি উইথড্র করেছিল? হ্যাঁ স্যার, ওনার প্যান কার্ডের ফটোকপিও আছে আমাদের ফাইলে। কেউ যদি 50,000-এর উপরে টাকা উইথড্রল করে তাহলে আমরা তার প্যান কার্ডের জেরক্স রেখে দিই। এই দেখুন স্যার। প্যান কার্ডের ফটোকপি তো মিতালিরই। বিনীত, আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, মিতালি আমাদের কাছে সব কথা লুকোচ্ছে কেন? আমরা ওর সঙ্গে 3 বার দেখা করেছি, তাও সব কথা বলছে না কেন? কি কারণ হতে পারে? আমারও এই ব্যাপারটাই মাথায় ঢুকছে না স্যার। ও আমাদের কাছে এই ব্যাপারটা লুকালো কেন? আমার মনে হচ্ছে কেউ ওর উপর চাপ দিচ্ছে, না হলে ও এরকম করবে কেন? আর যদিও এটা করে তাহলে তো আমাদের প্রথম সন্দেহ ওর উপর হবে। কেউ তো আছে যে চায় না যে মিতালি আমাদের সব সত্যি কথা বলুক, কারণ যদিও আমাদের সত্যি কথা বলে তাহলে সে ফেঁসে যাবে। হতে পারে স্যার। এখন আমাদের কাছে একটাই রাস্তা আছে, পুনের অ্যাড্রেস। ওখানেই গিয়ে দেখি। বাড়ির বাইরের অবস্থা দেখছি খুবই খারাপ স্যার। দেখে মনে হচ্ছে অনেকদিন ধরে এখানে কেউ থাকে না। স্যার, এই কিডন্যাপের লোকটা খামের মধ্যে এই অ্যাড্রেসটা এই জন্য দেয়নি তো, কারণ ও আগে থাকতেই জানতো যে এই জায়গাটা খালি পড়ে আছে। বিনীত, পার্সেলটা 2 বছর আগে পাঠানো হয়েছিল। হতে পারে 2 বছর আগে এখানে কেউ থাকতো, তাই না? গাড়িও কবে থেকে পড়ে থেকে জং লেগে গেছে।
এই বাড়ির মালিক বাড়িটা দেখাশোনার জন্য কোনো সিকিউরিটি গোছের কাউকে বা কোনো চাকর তো রাখতে পারতো। হ্যাঁ স্যার, এরকম জঘন্য অবস্থায় গাড়ি রেখে যেত না। কিছু না কিছু গন্ডগোল তো আছেই স্যার। হ্যাঁ স্যার, হতে পারে যে কিডন্যাপারে রিতেনকে কিডন্যাপ করার পর তারপর এখান থেকে পালিয়ে যায় আর এখনো পর্যন্ত ফিরে আসেনি। হতে পারে, প্রতিবেশীদের কাছে জিজ্ঞাসাবাদ করতে হবে। অদ্ভুত পাড়া স্যার, মনে হচ্ছে সারা পৃথিবীর ভবঘুরেরা এখানেই থাকে, কোনো বাড়িতেই কেউ নেই। এখানে এগিয়ে গিয়ে দেখি, হয়তো ভেতরে কেউ আছে। মনে হচ্ছে ভগবান আমাদের প্রার্থনা শুনেছে স্যার। আপনারা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এসেছেন নাকি? থাকে না, সিআইডি মুম্বাই। সিআইডি? কি ব্যাপার স্যার? এই সামনের বাড়িটাতে কিছু জিজ্ঞাসাবাদ করতাম। ওই বাড়িটা আসলে কার? ওখানে তো বয়স্ক দুজন থাকতেন, স্বামী স্ত্রী। কোথায় গেছেন ওরা দুজন? বাড়ি ছেড়ে চলে গেছে নাকি? জানি না তো স্যার, কিন্তু হঠাৎ একদিন উধাও হয়ে যান। হঠাৎ উধাও হয়ে যায় মানে? মানে ওনারা কোথাও চলে গেছেন। ওই দিনের পর থেকে ওনাদেরকে কেউ দেখেননি। আমার তো এরকম মনে হচ্ছে যে ওনাদের সাথে খারাপ কিছু হয়েছে। আচ্ছা, ওনাদের কোনো ছেলে মেয়ে বা আত্মীয়রা পুলিশে রিপোর্ট করেনি ওরা উধাও হয়ে গেছে বলে? ওনারা দুজন একাই থাকতেন আর ওনাদের কোনো আত্মীয় বা সন্তান ছিল না। এর জন্য ওনাদের বাড়িটা আর গাড়িটা ওই দুটো এমনিই পড়ে রয়েছে। এটাই তো আশ্চর্য ব্যাপার। আপনার মতন প্রতিবেশীদের তো দেখা উচিত ছিল। যদি আপনার প্রতিবেশী কোনো বয়স্ক দম্পতি হয় তাহলে ওনাদের সাথে কি হয়েছিল, কোথায় গিয়েছিল জিজ্ঞাসাবাদ করা উচিত, ওনাদের খেয়ালও রাখা উচিত। ঠিক আছে, আচ্ছা এটা বলুন কতদিন হয়ে গেছে ওনারা নেই? তাও ধরুন 2 বছর। 2 বছর মানে জানুয়ারি 2011। আপনারা কি করে জানলেন? তুমি রিতেনকে চিনতে? রিতেন? কে রিতেন? ওই দুজন স্বামী স্ত্রীর উধাও হয়ে যাওয়ার পিছনে ওর হাত নেই তো? না না না, এই রিতেনই নিজে 2 বছর আগে উধাও হয়ে গেছে। আচ্ছা তোমার নাম কি? রমেশ। রমেশ, একটু মনে করে বলো, ভালো করে মনে করে বলো। আচ্ছা তোমার কি কোনো বিশেষ কথা মনে পড়ছে ওদের দুজনের ব্যাপারে? কেউ দেখা করতে আসতো ওরা উধাও হওয়ার আগে? হ্যাঁ স্যার, ওনাদের উধাও হয়ে যাওয়ার কিছুদিন আগে একটা ছেলে দেখা করতে এসেছিল। কে ছেলেটা? নাম তো ঠিক জানি না, কিন্তু 6-7 বছর আগে ওই ছেলেটাই ওনাদের বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকতো। পেইং গেস্ট? হ্যাঁ। তারপরে তারপরে কোথায় গেছে ও? তারপর অন্য শহরে ও চাকরি পেয়ে গেল, তারপর ও এখান থেকে চলে গেল। মুখটা মনে আছে? স্কেচ করাতে পারবে? ক্ষমা করবেন, এই সব কিছু হয়েছে তাও অনেক দিন হয়ে গেছে, আমার ঠিক ওর মুখটা মনে নেই। কোনো ব্যাপার না, থ্যাংক ইউ ভেরি মাচ সাহায্য করার জন্য। থ্যাংক ইউ স্যার, সমস্ত গন্ডগোলই পেইং গেস্টটাই করেনি তো? হতে পারে দয়া, আর এটাও হতে পারে যে এই পেইং গেস্ট আর বয়স্ক দম্পতি তিনজনে মিলে এই কাজটা করেছে, তাই না? আচ্ছা ওদের বাড়িতে গিয়ে দেখি চলো। স্যার কারেন্ট তো নেই দেখছি। কারেন্টের বিল ভরবে না, কানেকশন তো কাটা যাবেই। বাড়ির সমস্ত আসবাবপত্র ছড়ানো ছিটানো, এখানে নিশ্চয়ই কোনো কিছু হয়েছে দয়া। মনে হচ্ছে এখানে কোনো হাতাহাতিও হয়েছে। স্যার এমন নয় তো যে স্বামী স্ত্রী আর ভাড়াটে মিলে রিতেনকে কিডন্যাপ করে এখানেই রেখে দিয়েছিল? হতে পারে। একটা কাজ করো, ঘরটার প্রতিটা কোণা ভালো করে দেখো, দেখো কিছু পাওয়া যায় কিনা। রজত, ভাড়া দেওয়ার এগ্রিমেন্ট পেপারটা পাও কিনা দেখো। স্যার এই দেখুন স্যার, এই টাকা আর গয়নাগুলো পড়েছিল বেডরুমে। টাকা আর গয়না রেখে দিয়ে গেছে? দয়া, ওদের যদি পালানোরই থাকে তাহলে টাকা আর গয়না এখানে কেন রেখে গেল? দয়া, আমার তো মনে হয় কোনো না কোনো নিশ্চয়ই কোনো চক্রান্ত আছে। স্যার। হ্যাঁ, পেয়েছো এগ্রিমেন্ট? না স্যার, আমি সব জায়গাটাই চেক করেছি, কিন্তু এগ্রিমেন্ট পেপার কোথাও পাইনি। রজত, একটা কাজ করো, ওই ব্রোকারটাকে খোঁজো, খোঁজ নাও কে ছিল সেই ব্রোকার যে এই ঘরটা ভাড়া দিয়েছিল। হ্যাঁ, আর দয়া, কেন জানি না আমার বারে বারে মনে হচ্ছে পেছনের অংশটায় যেখানে গার্ডেনের মতো জায়গা আছে না, ওখানে কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে। চলো গিয়ে আমরা দেখি দয়া। হ্যালো, আমি সিনিয়র ইন্সপেক্টর রজত বলছি সিআইডি থেকে। পুনের গিরিধারীলাল এলাকার সব রিয়েল এস্টেট এজেন্টদের নাম্বার চাই আমার। হ্যাঁ, SMS করে দিন।
থ্যাংক ইউ। দয়া, এই দেখো কোদাল এই ভেতরে ফেলা ছিল, একদম ভেতরে। কেন? এখানে আশেপাশে কোনো খোঁড়াখুড়ি হয়েছিল নাকি? হতে পারে। এটা কি? এটা তো সাদা চুল কারোর, কোনো মহিলার মনে হচ্ছে। কোনো ওই বয়স্ক মহিলার নয় তো? হতে পারে স্যার। দেখো তো একটু ভালো করে, হয়তো কোনো খোঁড়াখুড়ির কাজ হয়েছে এখানে। দেখো ভালো করে। স্যার, স্যার এই দেখুন, এখানকার মাটিটা দেখে তো মনে হচ্ছে এখানে খোঁড়াখুড়ি হয়েছিল। আচ্ছা, যদি মাটির গর্তই হয়ে থাকে তাহলে খোঁড়াও হয়েছে। দেখো একটু ভালো করে খুঁড়ে দেখো ভেতরে। সাবধানে, কেমন? স্যার, কঙ্কাল দুটো দেখে মনে হচ্ছে যে এইটা কোনো পুরুষের আর ওইটা কোনো মহিলার। এই কঙ্কাল দুটো ওই বয়স্ক দম্পতির নয় তো? আর দয়া, যদি আমরা এটা মেনেও নিই যে এই দুটো কঙ্কাল ওই দুজনের, তাহলে এদের দুজনকে কে মেরেছে আর রিতেনকে কে কিডন্যাপ করলো? আমরা তো এটা ভেবে এগোচ্ছিলাম যে হয়তো এরা দুজনও ওই অপরাধের সঙ্গে যুক্ত ছিল। একটা কাজ করো, দুটো কঙ্কাল ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। সালুকে বলবে যে এদের দুজনের কঙ্কাল কি না। আরে সালুকে, তুমি এখানে কি করছো? হ্যাঁ, আমি এখানে মশা মাছি মারছিলাম তোমাদের এখানে, তোমরা না থাকার কারণে। স্যার, আমাদের এখানে মাছি থাকতেই পারে না। এই মশা মাছিরাও জমের মতো ভয় খায় এই সিআইডি বিরতে ঢুকতে। বুঝেছ না? এবার বলো। বস, ওই যে দুটো কঙ্কাল তোমরা পেয়েছিলে, পোঁতা ছিল, সেই দুটো সিনিয়র সিটিজেনের, 70-80 বছর বয়স হবে দুজনের। দুজনেরই উইন্ড পাইপ ভাঙা? হ্যাঁ, দুজনকেই গলা টিপে মারা হয়েছে। দুজন বয়স্ক মানুষের এইভাবে মৃত্যু? এ কি ঘটছে আমাদের দেশে? স্যার, ওই বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলার বাড়িতে যে লোকটা ভাড়ায় থাকতো, ওর ব্যাপারে জানতে পারা গেছে। আচ্ছা, কে ছিলেন তিনি? স্যার, এটা ভাড়ার এগ্রিমেন্ট। তাহলে ইনি সে? ইনি তাহলে সেই যিনি সব কিছুর মূলে আছেন? হ্যালো, তোমার সাথে দেখা করতে চাই। না, আমি কাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। আমি আজই দেখা করতে চাই। হ্যাঁ, এখুনি। রাইট, শোনো, আমি তৃষ্ণা রোডের কাছে তোমার জন্য ওয়েট করছি। তাড়াতাড়ি এসো, ওকে? হ্যাঁ, বাই। মনে হচ্ছে ওরই গাড়ি।
এত রাতে আমাকে এখানে কেন ডেকেছো? আমার কাছে কোনো অপশন ছিল না। তুমি খুব ভালো করেই জানো যদি সিআইডির লোকেরা আমাদের একসাথে দেখে তাহলে খুব বড় প্রবলেমে পড়ে যাব। আমি জানি, কিন্তু ওই প্রবলেমে তো এসে গেছেন রিতেন বাবু। আমি তো আপনাকে অনেক আগে থেকেই দেখেছি। এত বড় বিশ্বাসঘাতকতা! তুমি যখন ফেসে গেছিলে তখন আমাকে কেন ডাকলে? তুমি একাই যেতে পারতে ছেলে। আমায় বিশ্বাস করো, আমি ওনাদের এখানে ডাকিনি। রিতেন, আমি সত্যি বলছি, আমার কথাটা তো শোনো। শ্রেয়া, এই মেয়েটাকে কিন্তু ছাড়বে না। ইয়েস স্যার। অভিজিৎ, যত স্পিড নিতে পারো তাড়াতাড়ি চলো। ওর টায়ার আমি পাংচার করছি। আরে দাঁড়া! কোথায় পালাচ্ছ? এখানেই থাকতে হবে। সিআইডির হাত থেকে পালাচ্ছ? পালাবার মেডেলটা তো নিয়ে যাও। আমি এসব করেছি শুধুমাত্র মিতালির সম্পত্তির জন্য। টাকা পাওয়ার জন্য তুমি খুন করেছো, তারপরে কিডন্যাপিং এর নাটক করেছো, আর স্নিগ্ধা তুমি এদের সব কাজে সহযোগিতা করেছো, তাই না? হ্যাঁ, আমি রিতেনকে বলেছিলাম মিতালির ভালোবাসার সুযোগ নিয়ে ওর সম্পত্তি হাতিয়ে নাও, কিন্তু আমি কি করে বুঝবো ওই কুরিয়ার কোম্পানির লোকগুলো আমাদের সব মিথ্যে ফাঁস করে দেবে। মিতালিকে ফাঁসাবার কোনো রাস্তাই ছাড়োনি তোমরা। কুরিয়ার কোম্পানিতে গিয়েছিলে, মিতালির মতো নখ বানিয়েছিলে, নেইল আর্ট। বেচারি মিতালি, ফাঁসিয়ে দিলে তোমরা ওকে। হ্যাঁ, আমরা ভেবেছিলাম কখনো যদি ইনভেস্টিগেশন হয় তাহলে সব প্রমাণ মিতালির দিকেই যাবে, আমাদের কেউ সন্দেহ করতে পারবে না। আর রিতেন, তুমি জানতে যে মিতালি তোমাকে এতটাই ভালোবাসে যে তোমাকে বাঁচানোর জন্য অত টাকা জলের মতো নষ্ট করতে পারে। আর আমি এটাও জানতাম যে এই কথাটাও কাউকে বলবে না, কারণ সমাজ ওকে রণবীরের স্ত্রী হিসেবেই জানে। লজ্জা হওয়া উচিত তোমাদের, কারোর পবিত্র ভালোবাসার অনুভূতিগুলো নিয়ে এভাবে খেলার জন্য। আর রিতেন, তোমার তো সব আঙ্গুল ঠিকঠাক আছে। ওই আঙ্গুলটা কার ছিল, যেটা কাটা আঙ্গুল, যেটা পার্সেলে পাঠিয়েছিলে? জানি না স্যার ওটা কে ছিল। রাতে ফাঁকা রাস্তায় একজন যাচ্ছিল, আমি ওকে ধরে ওর আঙুল কেটে নিই, আর তারপর ওকে মেরে ওর লাশ জঙ্গলে পুঁতে দিই। বেচারা ডায়াবেটিসের পেশেন্ট ছিল, বেফালতু মারা গেল। আমি এই জন্য মিথ্যে বলেছিলাম যে রিতেনের ডায়াবেটিস আছে, তাতে আপনারা ওকে মৃত ভেবে ইনভেস্টিগেশন বন্ধ করে দেন। হ্যাঁ, কিন্তু ভাড়ার এগ্রিমেন্টের পেপারটা আমাদের হাতে এসে গেছে, আর সেটা দিয়েই আমরা জানতে পারি যে রিতেন পুনেতে থাকতো পেইং গেস্ট হয়ে। তুমি ওই বুড়ো স্বামী স্ত্রীকেও মেরে ফেললে, যারা তোমাকে মাথা গোঁজার জায়গা দিয়েছিল। মিতালির থেকে টাকা নিয়ে আমি পুনের বাড়িতেও গেছিলাম, কারণ ওটাই একটা সুরক্ষিত জায়গা ছিল যেখানে আমাকে কেউ ধরতে পারবে না। কিন্তু দুঃখের বিষয়, ওরা আমাকে ফোনে কথা বলতে শুনে নেয়, আর ওরা সবকিছু জেনে যায়। সেই জন্য তোমরা ওদের দুজনকেও মেরে দিয়েছো? হ্যাঁ, কি করতাম, আমি ভয় পেয়ে গেছিলাম। আমার মনে হয়েছিল যে আমার বানানো সব খেলা ভেস্তে যাবে। রিতেন আর স্নিগ্ধা, টাকার লোভে পড়ে নিরীহ 3 জনের প্রাণ তোমরা নিয়েছো। তোমাদের দুজনের তো ফাঁসি হবে, ফাঁসি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.